একটু আগেই বৃষ্টি হয়েছে। বাতাসে ভেজা মাটির গন্ধ এবং কিছুক্ষণ পর পর ধূপকাঠির গন্ধ নাকে আসছে। কাছেই কোথাও কোথাও শিয়াল ডাকছিল। বাড়ির ডান পাশে ঘন জঙ্গল, সেই দিক থেকেই শিয়ালের ডাক শোনা যায়। ধূপকাঠির গন্ধের উৎস কোথায় তা পরিষ্কার না। এই গ্রাম জঙ্গলের সবচেয়ে কাছে হওয়ায় লোক সংখ্যা কম। এই কারণে গ্রামটাতে খুব দ্রুতই খবর ছড়িয়ে যায়। তাই কেউ মারা গেলে অবশ্যই তা কানে আসার কথা। ঘরে ঢুকে শুলাম। শোয়ার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম, রাফিক, বাসায় আছোস? ঝিমোতে ঝিমোতে চোখ চুলকোতে চুলকোতে আসছিলাম। ঘরের দরজা খুলে মেন গেটের কাছে আসতেই হঠাৎ সজাগ হয়ে উঠলাম। বড়রা বলে মাঝরাতে একবার ডাকে জবাব দিতে নেই, আর কেউ যদি উত্তরের সাথে সাথে গেট খুলে দেয় তাহলে সব শেষ। তাই দ্বিতীয় ডাকের অপেক্ষা করতেই রাগে গলার স্বর ভেসে এলো, ওই রাফিক, বাড়ি আছোস? এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হ্যাঁ বললাম। এবার নিশ্চিত হলাম দক্ষিণ পাড়ার রাজু ডাকতে এসেছে। রাজু গ্রামের কবরস্থানে কবর খোঁড়াখুড়ির কাজ করে এবং আমার সঙ্গী। আমিও কবর খোঁড়াখুড়ির কাজ করি পেট চালানোর জন্য। গ্রামে কেউ মারা গেলে সবার আগে রাজুই জানতে পারে। দরজায় ঠক ঠক শব্দ। এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিলাম। বাইরে রাজু দাঁড়িয়ে আছে, হাতে টর্চের আলো, গলায় পেঁচানো গামছা আর কাঁধে কোদাল স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্ধকারে গায়ের সাদা গেঞ্জিটাতে একটু আলো পড়তেই স্পষ্ট ফুটে উঠল। গেঞ্জির দিকে আলো না পড়লেও চলতো, কিন্তু রাজুর মুখে পড়াটা দরকার ছিল, কারণ ওর মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না অন্ধকারে। বললাম, কি হয়েছে? কবর খোঁড়া লাগবো, তাড়াতাড়ি চল। আমি বললাম, কে মরেছে? ফারহান চাচার মাইয়াটা ফাঁস দিয়ে আছে। আমি রাজুকে ব্যঙ্গ করে বললাম, কস কি রে? লোকজনের জানাজানির আগেই কবর দিয়ে দেওয়ান লাগবো। টাকা পয়সা বেশি দিব নে, চিন্তা করস না। এক মুহূর্ত ভাবলাম, এই মুহূর্তে আসলেই টাকার অনেক দরকার। চিকিৎসা করাতে হবে, আমার কাছে বেশি সময় নেই। ফারহান চাচা এ এলাকার সম্মানীয় ব্যক্তি। তার সম্মান রক্ষা করলে অবশ্যই উপরে কিছু কামাই করা যাবে। দ্রুত পায়ে গামছা গলায় জড়িয়ে কোদাল হাতে বের হলাম। জঙ্গল পার করে পাঁচঝাড়ের মধ্য দিয়ে গেলেই কবরস্থান। হাঁটা দিলাম দুজন। হাঁটতে হাঁটতে জঙ্গল পার করে দূর থেকে দেখতে পেলাম বাঁশবাগান। বাঁশবাগানটা আজ অন্যরকম লাগছে। কিছু দূরে হেঁটে যেতেই বাঁশবাগানের ভিতরে ঢুকে গেলাম। এর আগেও রাতে অনেকবার বাঁশবাগান দিয়ে শ্মশানে গিয়েছি, কিন্তু আজ এত ভয় লাগছে কেন? আর কেনই বা গোটা শরীর থরথর করে কাঁপছে। ভাবলাম, এই বাঁশবাগান পার করলেই শ্মশান, তাই অত কিছু আর চিন্তা না করে হাঁটছি। বাঁ পাশের বাজার থেকে ৩-৪টা শিয়ালের চোখ চকচক করছিল। তা গ্রাহ্যই করার চেষ্টা করলাম, কিন্তু সহ্য না করতে পেরে টর্চ লাইটটা মারল রাজু। সঙ্গে সঙ্গে উধাও। কোথায় শিয়াল? কাঁপতে কাঁপতে কি মনে করে তাড়াতাড়ি করে ম্যাচের কাঠি জ্বালিয়ে বিড়ি ধরালাম। দেখলাম সামনেই শ্মশান। কবরস্থানে বিড়ি খাওয়াটা অনেক বড় পাপ, তাই বাইরে থেকেই বিড়ি টেনে কবরস্থানে যেতে হবে। বললাম, রাজু, নিবি একটা? রাজু আর কোনো কথা না বলে কবরস্থানের ভিতরে ঢুকে পড়ল। একটু অবাক হলাম, যে ছেলে বিড়ি চেতে যেতে মাথা খারাপ করে দেয়, আর চেঁচে দিলাম কিন্তু বিড়ি খেলো না, এমনকি উত্তরও দিল না।
আমি মাথা না খাটিয়ে নিশ্চিন্ত মনে বিড়িতে টান দিলাম। টান দিতে দিতে ব্যঙ্গ করে বললাম, মা পানছস রাজু? রাজু কথা না বলে পাশে ইশারা করে পাঠশালার দিকে দেখালো। একটু ব্যঙ্গর সাথেই বললাম, ফারহান চাচার মাইয়াটা এত উষা? রাজু তাও কোনো কিছু কথা না বলে মুচকি মুচকি হাসছিল। আবারও ঠাট্টা করে বললাম, কিরে হাসস কে? রাজু আবারও কথার জবাব না দিয়ে মাটিতে কোপ দিতে শুরু করলো। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি কবর খুঁড়ি, এরপর আবার বাস কাটতেও হবে। কাজে ব্যস্তই ছিলাম। টর্চটা জ্বালিয়ে রেখে দ্রুতই মাটি সরিয়ে ফেলছিলাম। টিপ টিপ বৃষ্টি আবারও শুরু হয়েছে। কিছু একটা দিয়ে কবর ঢেকে ফেলতে হবে, না হলে জল জমে যাবে। রাজু, পলিথিনটা আনতো। আগের মতো কোনো কথার উত্তর দিল না। আমি রেগে কিছু কথা বলতে বলতে ওপরে তাকালাম। দেখি রাজু নাই। মানে কি, এই মাত্র না দেখলাম? নিচ থেকে বললাম, রাজু কই গেলি রে? তাও কোনো আওয়াজ আসলো না। ওপরে উঠে দেখলাম সম্পূর্ণ কবরস্থানের মধ্যে আমি একা দাঁড়িয়ে। টিপ টিপ করে জ্বলতে থাকা টর্চ নিয়ে ভরসা পাচ্ছি না। আরও কাজ বাকি, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। লাফ দিয়ে কবর থেকে উঠে আশেপাশে খোঁজার চেষ্টা করলাম। লাভ হলো না। কেউ থাকলে তো খুঁজবো। এক মুহূর্তে কোথায় যে উধাও হয়ে গেল বলতেই বৃষ্টি ক্রমে জোরে শুরু হলো। পূর্ব সীমান্তে বাঁশের চাটাইয়ের পাশের ছোট্ট ঘরে পলিথিন রাখা থাকে। চাটাই হলো বাঁশের তৈরি ছোট্ট ব্রিজ। পলিথিন নিয়ে এসে ভালোভাবে কবরটা ঢেকে দিলাম। রাজুর উপর রাগ হলো। ঠিক তো পয়সা নিয়ে নেবে, একবারও না করবে না। বৃষ্টি ঝিরিঝিরি হয়ে আসতেই কবরে বাকি থাকা কাজগুলো সম্পন্ন করলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ না আসায় আবার একা বাড়ির দিকে রওনা দিলাম। বিড়ি ধরিয়ে টানতে টানতে কবরস্থান থেকে বেরিয়ে বাঁশবাগানে ঢুকলাম। হাঁটতে হাঁটতে বাঁশবাগানের মাঝামাঝি এসে পড়েছি। তখনই টর্চটা বন্ধ হলো। বিড়িও শেষ। কি করব বুঝতে পারছি না। দেখলাম চাঁদের ক্ষীণ আলোয় চারিদিক বোঝা যাচ্ছে। বাঁশঝাড়ের পেছনে কতগুলো চোখ অগ্নিপিণ্ডের মতো জ্বলজ্বল করছিল। জিনিসগুলো এক পা এক পা করে কাছে আসতেই কি যেন দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল। অনেকক্ষণ ধরে জিনিসগুলো পিছা করছিল, কিন্তু তাও কাছে আসছিল না। দেখে মনে হচ্ছিল কিছু দেখে ভয় পাচ্ছে। অগ্নিপিণ্ডের মতো জ্বলন্ত চোখ দেখে গোটা শরীর ভয়ে কাঁপছে। বুকটা ধকধক করছে। সঙ্গে সঙ্গে দৌড় দিলাম। আমি দৌড়ে চলেছি। দৌড়তে দৌড়তে বাঁশবাগানটা পার করতেই আমার চোখটা পেছনে গেল। দেখলাম বাঁশবাগানের অন্ধপুরীতে অগ্নিপিণ্ডের মতো জলজল চোখ আমার দিকে তেড়ে আসার ব্যর্থ প্রচেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। আমি আবারও দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে কখন যে জঙ্গল পার করি তা আমি টের পেলাম না। জঙ্গলটা পার করার সময় শিয়ালের বিভৎস ডাকের সাথে সাথে ক্ষীণ গলায় শুনতে পেলাম, যা, বন্ধুর জন্য বেঁচে গেলি, কাল তোকে কে বাঁচাবে? যা পালা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দৌড়তে দৌড়তে বাড়ির কাছাকাছি আসতেই শিয়ালের সাথে দেখা। আজ যেন সমস্ত বিপদ আমার ঘাড়ে চেপে বসেছে। অন্ধকারে ঘোলাটে চোখ লোভাতুক দৃষ্টিতে তাকিয়ে আছে নাকি কে জানে। যাদের অস্পষ্ট আলো কম থাকায় বুঝতে পারলাম না। অকারণেই কোদাল তুলে ভয় দেখানোর চেষ্টা করলাম। ভয় পেল বলে মনে হলো না। কোনো মতে গেটের কাছে আসতেই কোদাল ছুঁড়ে মেরে বাড়িতে ঢুকে গেলাম। কাঠের দরজায় আবারও ঠক ঠক শব্দ।
এক মুহূর্তের জন্য ভয়ে থ মেরে গিয়েছি। রাফিক ভাই, ও রাফিক ভাই! সবে হাত মুখ ধুয়ে ঘরে বসেছি, এরই মাঝে কে ডাকতে এলো। ও রাফিক ভাই, আমি সিরাজ। দক্ষিণ পাড়ায় কি হয়েছে জানো? কেন, কি হয়েছে? বলতে বলতে দরজা খুললাম। রাজু ভাই মইরা গেছে আজকাল সন্ধ্যার বৃষ্টির সময়। আমার মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। মানে কি? তাড়াতাড়ি চলেন, বাস পড়ছে মাথার ওপরে। রাজুর সাথে তো একটু আগে আমি কবর খুঁড়লাম। কিছুই আর চিন্তা করতে পারছি না, আমার শরীর কাঁপছে। কৌতূহল ছুড়ে বললাম, তাহলে সন্ধ্যায় মারা গেল কে? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ক্ষীণ গলায় বলা কথা, ফারহান চাচার মাইয়া নাকি ফাঁস নিয়েছে। সিরাজ বলে উঠল, দৌর ভাই, কি বলেন? ফারহান চাচার মাইয়াই তো নাই, 2টা পোলা আছে খালি। চলেন, জলদি চলেন। আমি কবরস্থানে যেতে ভয় পাচ্ছি, কিন্তু কৌতূহল আমাকে চেপে ধরেছে। কোনো মতে সাহস জাগিয়ে সিরাজকে সঙ্গে করে কবরস্থানে পৌঁছাই। রাজুর লাশের সামনে দাঁড়িয়ে আছি। মাথার ওপর থেকে কপালের ডান পাশ পর্যন্ত কালো কুচকুচে হয়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মুখে মুচকি হাসি। সেই অদ্ভুত হাসি যেন বলছে, এই তো আমি বেশ আছি, আমার জন্য চিন্তা কিসের। অথচ মুচকি হাসির আড়ালে ও নিজের সব দুঃখ লুকিয়ে নিজের কবর নিজে খুঁড়ে শুয়ে আছে। আমি বাকি কাজ সম্পন্ন করে সিরাজকে সঙ্গে করে বাড়ি ফিরি। বাড়ি ফেরার সময় জ্বলন্ত চোখ দেখতে পাই, কিন্তু ওরা অনেক দূরে ছিল। ওরা এবার অন্য কারোর পেছনে ছিল, তাই সিরাজ খেয়াল করতে পারেনি। স্নান করে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘোরে দেখি রাজু আমার পাশে বসে আছে। আমাকে বলছে, তুই আর কোনোদিনও এই কাজ করিস না। বলতেই অদৃশ্য হয়ে গেল। আমি তখন কোনো উত্তর দিতে পারছিলাম না। তখন মোটামুটি বাজে সকাল 7টা। সঙ্গে সঙ্গে ওঝার বাড়িতে যাই। ওঝা আমার বন্ধু, ও আমাকে দেখতেই বলে, রাজুর কথা শোন, তুই এই কাজ তুই ছেড়ে দে, না হলে ওরা তোকে বাঁচতে দিবে না রে। আমি জিজ্ঞেস করার আগেই বলে, ওদের সম্পর্কে তোর জানতে হবে না, তুই রাজুর সাথে কবর খুঁড়তে যাওয়াই ওরা তোর উপর ক্ষিপ্ত, আর এই কাজ করিস না। আমি এখন কবর খোঁড়াখুড়ির কাজ করি না। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। দাদা, এখানে নাম আর অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। ইতি তোমার অজানা শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।